5 ঘন্টা হতে ওটা শেষ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে আমরা শুরু করি আজকে। দেখো, আর দেরি না করি, হ্যাঁ, 11:10 বেজে পার হয়ে গেছে। এইদিকে দেখো, দেখো মাসের এখানে দেহকাণ্ড এখান থেকে শুরু হওয়ার কথা ছিল আজকে, তাই না? তো কানপুর শেষ ভাগ থেকে পায়ু পর্যন্ত দেহের মধ্য অংশটি হলো দেহকাণ্ড। তার মানে হচ্ছে কানকো কোনটা? ওই যে আমরা যে দুই পাশে, হ্যাঁ ফুলকার উপরে থাকে, হ্যাঁ ফুলকার উপরে ঢেকে থাকে, তাই না? এই তো যেটা উপরে কান বলতে, ধরো দেহকাণ্ড হচ্ছে কোনটা হবে? এখানে কিন্তু একটা পাখনা আছে, তাই না? আবার এখানেও একটা পাখনা আছে, তাই কি না? আবার এর উপরে পৃষ্ঠ পাখনা, মিডল পয়েন্টে, তাই না? মিডল পয়েন্টে পৃষ্ঠ পাখনা। মোট পাখনা কয়টা বলো তো? আরেকটা কোথায়? মিডল পয়েন্টে এইখানে আরেকটা পাখনা। 5টা আসলে এইটা এটা সহ, হ্যাঁ তাহলে 6টা হবে স্যার। তাহলে ওপাশে আরেকটা থাকে না, ওই জোড়া হিসেবে, স্যার লেসটা বুঝছেন না, মানে জোড়া স্যার জোড়া লেস হিসেবে। বুঝছেন না। হ্যাঁ, রেসে একটা পাখনা, পৃষ্ঠ পাখনা। এটা মনে রাখবা, পৃথিবী সব, পৃথিবী সব মনে রাখলে মনে থাকবে আর কি। পৃথিবী সব এই জায়গায় মনে করো মাথার অংশ। পৃথিবীতে কি পৃষ্ঠীয়, একটা পিতে হলো পৃষ্ঠীয় পাখনা, একটা পিতে উচ্চ পাখনা, একটা পিতে পায়ু পাখনা। এটা পায়ু পাখনা লিখে দেবো। পৃষ্ঠীয় পুচ্ছ পাই। পৃষ্ঠীয় পাখনা একটা, একটা হলো পুচ্ছ পাখনা, একটা হলো পায়ু পাখনা। পায়ু পাখনা, তারপর সব, সবে কি হয়? শ্রোণী পাখনা। এটা শ্রোণী পাখনা, শ্রোণী পাখনা, শ্রোণী, শ্রোণী পাখনা। আর বতে কি? বক্ষ পাখনা। বতে কি? বক্ষ পাখনা। হ্যাঁ, শ্রোণী মানে শোনে না, এটা হলো মাজা, মানে মাজা। আমাদেরও এই যে এটাকে শ্রোণী দৃশ্য বলা হয়। আরে কোমর স্যার, আমাদের হ্যাঁ কোমর বা মাজা দৃশ্য, কোমর বা মাজা দৃশ্য, এই যে এটা কোমর বা মাজা দৃশ্য, বুঝতে পারছো? তাহলে P3 সব, এটা মনে রাখলে পাখনাগুলোর নাম আশা করি ভুলবা না। P3 সব বা সবই P3। জি, সবই বুঝলেন? PQ। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। উপরে দিয়েছি PQ বলতে পারো, হ্যাঁ, যেহেতু উপরে দিয়েছি PQ, PQ মনে রাখবা, তাহলে মনে হয় মনে থাকবে, তাই না? সবই পাকানো জি। পাখনাগুলোর নাম ভুলে গেলে এটা মনে রাখলে আশা করি মনে থাকবে, তাই কি না? তাহলে কতটুক দেহকাণ্ডের মধ্যে পড়ে? এই যে এই অংশটিকে নিয়ে মাথার আগ পর্যন্ত এই অংশটা হলো দেহকাণ্ডের মধ্যে পড়ে। লেজ কিন্তু আমরা যেমন লেজ খাই তো এইটুকু খাই না, তাই না? লেজ তো মোটামুটি এখান থেকেই তো লেজ শুরু হয়, ভালো তাই না? লাগছে। আমরা লেজ খাই, লেজের তো আর এটা খাই না। লেজ বলতে আমরা এইটুকু খাই, তাই না? ওই জন্য এটা লেজ। লেজ বলতে শুধু এটাকে লেজ বলে না, আগের দিকেও লেজ। স্যার, হ্যাঁ, ওরা 10টা খাও খাই শুরু করে আচ্ছা, তো এখন এটার মাঝে এইখানে কিন্তু তোমার হচ্ছে যে রেচন ছিদ্র, জনন ছিদ্র, বায়ু ছিদ্র, রেচন ছিদ্র, জনন ছিদ্র, বায়ু ছিদ্র এখানে আছে। জনন ছিদ্র থাকতে হবে তো, না থাকলে ওদের হ্যাঁ হ্যাঁ, তাই না? পুরুষদের শুক্রাণু বের হয়, তাহলে থাকবে, শ্রোণী পাখনা আর পায়ু পাখনার মাঝখানে। হ্যাঁ, মাঝখানে, এই দুইটার মাঝখানে শ্রোণী আর পায়ু এর মাঝামাঝি জায়গাতে রেচন, জনন, বায়ু। রেচন, জনন, বায়ু। তবে মনে রাখতে হবে, মানুষের যেমন যখন মানুষ জন্মগ্রহণ করে তখন থেকেই কিন্তু এগুলা থাকে, তাই না? কিন্তু মাছদের ক্ষেত্রে তা না, যখন বয়স হয় তখন এগুলা তৈরি হয়, যখন বয়স হয় তখন তৈরি হয়। তুমি ছোট অবস্থায় এদেরকে খুঁজে পাবা না এগুলো স্টেম সেলে। হ্যাঁ, স্টেম সেলের মাধ্যমে হয়, স্টেম সেলের মাধ্যমে, মানে যেটা যে বীজকোষ বলা সব হয়। সময় যেটা হচ্ছে মানে মৃত্যুর আগ পর্যন্ত বিপদ। হ্যাঁ হ্যাঁ, তো এটা একটা নির্দিষ্ট সময়। যেমন ধরো উদ্ভিদের যে জনন অঙ্গ সেটাকে আমরা ফুল বলি, তো উদ্ভিদে কি ফুল একবারে বাচ্চাকালে হয়? হয় না, তাই না? একটা নির্দিষ্ট সময় হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে জন্ম থেকেই সবকিছু ওকে, সবকিছু থাকে, তাই কি না? এই আর কি।
আচ্ছা, তাহলে দেহখণ্ড থেকে কোনো কোশ্চেন হয় না, তবে দেহখণ্ড কাকে বলে এটা মনে রাখা ভালো, বাই চান্স যদি দেয় আর কি। কারণ কোর্স শেষ ভাগ থেকে পায়ু পর্যন্ত দেহের মধ্য অংশটি দেহখণ্ড। আচ্ছা, এবার দেখো যে পার্শ্বরেখা অঙ্গ কাকে বলে, এটাও একটা জ্ঞানমূলক কোশ্চেন। পার্শ্বরেখা অঙ্গ এরপরে দ্বিতীয় প্যারাতে দেখো যে দেহের দুই পাশে এক সারি ক্ষুদ্র গর্ত আছে যা আইসের নিচে অবস্থিত একটি লম্বা খাদের সঙ্গে যুক্ত। এই খাদ ও গর্তের সমন্বয়ে পার্শ্বীয় মাছের পার্শ্বরেখা অঙ্গ। পার্শ্বরেখা অংশ কিন্তু সংবিধ অঙ্গ হিসেবে কাজ করে। এই জায়গায় এই মিডিল পয়েন্টে আইস দিয়ে ঢাকা আছে, এই মিডিল পয়েন্টে একটা গর্তের মতো আছে, এটা কিন্তু সংবিধি অঙ্গ হিসেবে কাজ করে। অর্থাৎ পানির অবস্থা কেমন সেটা এটা দিয়ে ও আঁচ করতে পারে। পানি খুব ঘোলাটে কিনা, খুব দূষিত কিনা সেটা ও বুঝতে পারে, বুঝে সেখান থেকে সরে যায়, অন্য জায়গায় চলে যায়। ওখানে কি থাকে? এখানে সংবিধির নিউরনের যে ডেনজাইট গুলো আছে সেগুলো থাকে, ওটার সাথে পানির অবস্থা কেমন। আমরা যেমন কোনো একটা জায়গায় ধরে গেলাম, বুঝতে পারি যে খুব ধরো ধুলা, তাহলে তো আমরা সেখান থেকে চলে আসবো। আমরা তো চোখ দিয়ে দেখে দেখে, ওরা ওটা দেখতে পায় না, কিন্তু সেন্সর কাজ করে এই মিডিল পয়েন্টের এটা। এই কিলোটার মধ্যে দেখো মানে ইয়া লেজ বড় বড় একটা করে দিবে। হ্যাঁ, একটা দাগের মতো, এটা তো আইসের নিচে দাগটা আছে, এটা দেখা যায় আইসের উপর থেকেও দেখা যায়, হালকা বোঝা যায় আর কি। হ্যাঁ, মিডিল পয়েন্টে একটা রেখা আছে, ওইটার নামই হলো পার্শ্বরেখা। কেন এই পাশে আছে আবার ওই পাশেও আছে, দুই পাশে, তাই না? এই জন্য নাম পার্শ্বরেখা অঙ্গ। তো এই পার্শ্বরেখা অঙ্গ কাকে বলে এটা মনে রাখতে হবে। যে এখানে বলছে সংবিধিকোষ পানির তরঙ্গ থেকে পানির গুণাগুণ যাচাই করতে পারে। পাখনা কাকে বলে, এটাও কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন হতে পারে। সহজ কথা, মাছের চলনাঙ্গকে স্যার পাখনা বলে। ওই ল্যাপটপ করে ভিডিও দেখা যাচ্ছে না। লাইট অফ করে সাথে কালো দেখা বন্ধ করে দাও। বন্ধ করে দেখেন একবার আমি এখান থেকে দেখেন প্রত্যেকবার এটাই দেখা হয়। প্রত্যেকবার দেখা ক্যাপশন দিয়ে দেন আমি কথা ভালো না আমার লেকচার শুনুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও ঠিক যে আমি দেখতে ভালো না, ইয়ে শুনলেই হবে, কথা শুনলেই হবে, তাহলে তো হলো। ঠিক। আচ্ছা, তাহলে এখন দেখো যে এইটা এই এই অংশ এতই গুরুত্বপূর্ণ যে, কারণ আসলে এটা কোশ্চেন করা সোজা, বোর্ড পরীক্ষা খুব আসে। সেটা হলো বক্ষ পাখনা কয়টি রশি আছে, রশি মানে কি, যে দাগ দাগ যে অংশগুলো, এগুলো রশি বলে। হ্যাঁ, এই জিনিসগুলা। তো এটা হলো বক্ষ পাখনা কয়টা, 16 থেকে 17টা। শনি পাখনায় কয়টা, 9টি। এটা মনে রাখবো, জোর পাখনা মানে কি, দুই পাশেই আছে। বক্ষ পাখনা জোর পাখনা মানে এই পারে ওই পারে। শনি পাখনা এটাও জোর পাখনার মধ্যে পড়ে, একসাথে দুটা থাকে। শনি পাখনা, বক্ষ পাখনা, সামনে পিছে, এটা দরকার নাই, দরকার খালি বিজোর পাখনা, পৃষ্ঠ পাখনা একটাই থাকে, 15 থেকে 16টা। পায়ু পাখনা একটাই থাকে, কয়টা, 7টি। উচ্চ পাখনা 19টি রশি থাকে। তাহলে এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বোর্ড পরীক্ষায় খুব খুব আসে, অ্যাডমিশনও আসে। বোর্ড পরীক্ষায় দেখা যায় এখান থেকে এই অধ্যায় থেকে এমসিকিউ করলে এগুলোই দেয়। এই জন্য খুব ভালো করে মুখস্থ রাখতে হবে এই পাঠগুলো। এবার দেখো লেজ সম্পর্কে বলা হচ্ছে হোমো সার্কাল। হোমো সার্কাল মানে হোমো মানে সদৃশ, তাই না? যে এই যে দেখো এইটা, এটা যত বড় এটা তত বড়, তাহলে এটা সদৃশ, তাই না? এই আচ্ছা, এবার একটু খেয়াল করি আমরা আইস সম্পর্কে। আইসটা কিন্তু সৃজনশীল হিসেবে আসে বোর্ড পরীক্ষায়। আইসের গঠন যদিও খুব কম আসে, তারপরও পড়ে রাখতে হবে। ময়মনসিংহ বোর্ডে একবার আসছিল আর কি, 23 সালে। হ্যাঁ, সিকিউ হিসেবে। তাহলে আইসের গঠন, আইসের ছবি সহ দেখো। আইসটা খুব কঠিন না, তোমরা আঁকতে পারবো খুব সহজেই। যে আইসে দেখানো হচ্ছে, হ্যাঁ আঁকো, আঁকতে প্র্যাকটিস হবে। সবাই মিলে এখানে একটা অংশ দিয়ে একটু মোটা দাগ কয়েকটা দিয়ে দিব। ছবি আপনাকে বললে হ্যাঁ, ওখানে নতুন একটা জিনিস আসছে, আইস ফাজার আমি এই আইস এই জিনিসগুলো কি খাই ফাজার ও গুরু রেখা দেবে বেশি খান
স্যার নিয়ে দাগ ঘোরা দিলেন না যে দিব পরে, আগে এটা বাইরে গুলো আগে আঁকতে হবে। আজ কি পরীক্ষাতে পড়ে হ্যাঁ পরে এটা আঁকানো আসে স্যার। আঁকানো কখনো আসেনি, ধন্যবাদ। কিন্তু শিখে তো রাখতে হবে, বাইচান্স যদি আসে। হয় আমাদের তাই না? এখন তো সবই শিখতে হবে। এবার আমরা ঠিক বলেছি। অন্য দিক দিয়ে আমাদের কপাল ভালো না, এই দিক দিয়ে আমাদের ঠিক আছে। এই গ্যালারি স্যার আপনার জুলজি ভালো লাগতো না বোটানি ভালো লাগতো? অবশ্যই জুলজি। এই চুপ থাক, তো জিজ্ঞাসা করছি। জুলজি না স্যার বোটানি না বলেন। স্যার আপনি সত্যি কথা বলবেন স্যার দুইটাই এখন ভালো লাগে। না আসলে এটা ভালো লাগবে, সবারই ভালো লাগবে। তুই বোটানি বেশি ভালো লাগে। বোটানি ফালতু জুলজি ভালো, এই দুটো অধ্যায় বাদ দিয়ে আসলে মজা আছে। বোটানি সব অধ্যায় দিয়ে ভালো। তাই ওই সিরিয়াস আপনি কি জানেন স্যার থাপ্পড় মেরে নিয়ে কি ফাঁসা যায় এরপরে এই যে তোমাদের হচ্ছে মডেল টেস্ট হবে, মডেল টেস্টে দেখবো যে কোন তিনজন হচ্ছে আমার বাসায় আমার স্যার এই কথা বলতে স্যার, এই কথা এই যে- বললে আমার ভয় লাগে। ওই জ্ঞানী বিদ্যাবতী মহিলা যাবে হ্যাঁ ওই জ্ঞানী তারপরে ছেলেদের দিক থেকে এই মহামানুষ যাবে নিউটনের পোতা তৃতীয়কে একজন হয়ে যাবে দেখে একজন হয়ে যাবে। আইনস্টাইনের পোতা ও নিজেরটা আর বললো না। নিজেটা বলবো আমি তো বলবো না আইনস্টাইন তো নিজের কথা কখনো বলেন না হবে না, আমি পারবো না। ফুল মার্ক থেকে এক কম পাইছে এখানে কিন্তু এক বেশি পাইছে বলবা এখানে বলা আসলে মুশকিল, আসলে কে স্যার আপনার মনে হয় না তো ওই ফার্স্ট হবে থাকে তুই ফার্স্ট না ওর মার্কসের দিক না, তো এর তো আগ্রহ অনেক বেশি, অনেক বেশি কিন্তু তারপর ওভার কনফিডেন্স যেন আবার ইয়ে না হয়। জানেন স্যার কখনোই না স্যার, আপনার পরীক্ষা দিতে আসলে আমি অত ওভার কনফিডেন্ট হয়ে আসি না। সানওয়ার স্যার কিন্তু কখনো কারো সুনাম করে না আর বলেন স্যার এর এমন সুনাম করার পড়ছে আমার সামনে বলছি এত আগ্রহ এটা ওগুলা টিচাররা বলে টিচাররা যাতে তোমরা ভালো করে উৎসাহিত- পড়ো। যাতে সবাই যেন উৎসাহিত হয় নাকি? আমি পড়ি না, সবাই জানে। আমি পড়ি না। না একদমই বাদ দিই। আমিও তো তোমাদেরকে এই তিনজন মানে দাওয়াত খেয়ে আসবে, তারপর তখন তোমাদের মনে হবে যে আমরা পারলাম না কেন, তোমাদের আগ্রহ বাড়বে, যারা যারা পারবে না। আমরা যে আমার জানি এই কি- খুব টেনশন হয় এগুলা নিয়ে, মানে বিশেষ করে এই বিষয়গুলো যে এখন আমি- একটা অপরচুনিটি। আমি এত বেলজ্জা এখন পর্যন্ত আমি সিলেবাসটা খুলে দেখিনি আমার সিলেবাস আছে ছয় বাইরে লাইনি ওই কে হ্যাঁ এও ছয় ইয়া সারা কথা বলছি তো আর জুলে দিতে ইংরেজিতে 3 4 5 6 তোমার ম্যাথের যে ফুল ইয়া ফুল সিলেবাস খালি বায়োলজিটা বেঁচে গেছে। বুঝতে পারছি। খালি বুঝতে পারছি ভাই নগর ভবনের সামনে খুলতে হবে এই মানে ফুল বই এতটা মানে বিরক্ত, বিড়াল লেগে গেল। কি জন্য সেই আমি ফিজিক্সের তাই স্যার তাই বললো যে ফুল ও করতে হচ্ছে পরীক্ষা হবে, আমি তো মাথা খারাপ আমার এমনিতে ফিজিক্স আমার ভালো লাগে না পড়তে। স্যারের রয়েছে হাইস্ট মার্কিং এখন বন্ধ তুমি আছে আমার স্যার মার্কিং বলতে এক্সাম গুলোর মধ্যে হাইস্ট নাম্বার তোমার আছে সবগুলো কম্বাইন করে যদি কথা বলো স্যার বলে দেবে আচ্ছা এটা আমি তো ম্যাক্সিমাম তবে এমন ঘটনা ঘটে জানো, আমরা এই যে তোমার এবার আমার যে 6 জন স্টুডেন্ট সরকারি মেডিকেলে চান্স পাইছে, হ্যাঁ এর মধ্যে 6 জনের মধ্যে 2 জনকে আমি ভাবিনি যে চান্স পাবে। হ্যাঁ
এরকম অনেকবার এরকম অনেক হয়। হয়। আবার এমন কিছু স্টুডেন্ট চান্স পায়নি যে এরকম দুইজন চান্স পায়নি যাদের যারা এক্সপেকটেশন অনেক বেশি হ্যাঁ, ছিল যে আপনারই বল একটা ভাই কান্না করছিল ওটা একটা মানে হ্যাঁ ওটা একটা যে কান্না করছিল মানে হয় নাই তাই? হ্যাঁ। না ও বলছিল যে আমি জানি আমার কাটা যাবে না কোথায় হ্যাঁ তো ওটা মার্কও বেশি পাচ্ছিল মানে আমি তো ওই যে তোমার ওই যে যখন পরীক্ষা হয় মানে এই অ্যাডমিশনের যে পরীক্ষা নিই না তো 120টারই পরীক্ষা নেওয়া হয় 120টা করে তো 120টার মধ্যে ও হচ্ছে 114টাও মাঝে মধ্যে পেত 114 মধ্যে 114 পেত মাঝে 18 পায় না ওই সব থেকে বেশি পেত 114 পেত মাঝে অথচ কত পাওয়ার আপনার- মানে স্যার, আপনার এই পরীক্ষায় question অন্তত হ্যাঁ, মানে আমাদের যে যাদের কোশ্চেন ওটা ভিন্ন ওটা সম্পূর্ণ ভিন্ন। ওটা তো মেডিকেল উপযোগী আর কি সবটাই তোমাদের তো এই যে 5-10টা দিই আমাদের কঠিন মেডিকেল আপনার কোশ্চেন অনেক টাফ আমি অনেক ভয় পাই আপনার কোশ্চেনকে যে ওই কোথা থেকে থেকে ওইদিকে আসেন না, কি আপনি দিবে। ভিন্ন বই থেকে দেওয়ার চেষ্টা করি মানে তোমাদের হ্যাঁ, জানো জানা হয়। কালকে বাসায় যে দেখতেছি আপনার কোশ্চেন আসছে মাজাদা হ্যাঁ যেটা ঠিক কেমনটা লাগে আজ মাজাদা পড়ে বুঝে আসছে স্যার 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 আচ্ছা, দেখো সাড়ে 11টা বাজে গেল দাদা এই জিনিসগুলো কি এগুলো হচ্ছে সম্মুখের লোক ও রেডি অ্যানুলাস অ্যানুলাস জানি ইন্টারমিডিয়েটে সব কিছু রেডি না রেডি রেডি আমি রেডি করে দিচ্ছি টাইম বেশি দিয়ে ও ওই ছড়া হ্যাঁ ওই জায়গায় ফোটা হয়ে গেছে না জি ফোটা হলো না হ্যাঁ না হলে অনেক বানান পুরা ভিন্ন উল্টে পাল্টা হয়ে যায় তাই না এবারে বলে দিই ওই যে বলেছিল না একজন একটা বস্তায় বসে আছে হ্যাঁ রসুনের বস্তায় বসে আছে কিসের বস্তা ওখানে ওখানে ফোটা ছিল না যে অবস্থাতে শোয়বা একজন আসে বসে আছে হ্যাঁ যে মালিক এসে বলছে আরে ভাই আপনি দেখছেন না এখানে আমার রসুনের বস্তা আছে আপনি বস্তার উপর বসে আছেন তো বলছে ভাই আপনি তো লেগে রাখছেন বসুন তাই তো বসলাম তখন দেখছি যে তাকে দেখি কি করছে ভুলই তো আমারই তো ভুল ওর তো ভুল নাই বসতে বলেছে আচ্ছা এই বিষয়গুলো এই রেডি হ্যাঁ বলো রেডি মানে রশি বোঝায় ছয়টায় কি দিতে হবে? না ছয়টা দিতে হবে না আমি যেমন চারটে দিচ্ছি চারটে দিলে হবে আচ্ছা বাকি চিহ্নিত করতে হবে এই দিকটা হচ্ছে কথিত অংশ কথিত তো বুঝি কাজ কি আচ্ছা, আমরা এখন বুঝে নেব আর কি এটা হলো উন্মুক্ত অংশ কি রেখা রেডি রশি প্রথিত প্রথিত রচনা হয়নি না ন হয়ে গেছে উন্মুক্ত স্যার আপনাকে বলছি মনোর ভাইকে বলছি আপনাদের এখানে হেড নাই যাকে বেঞ্চের কথা বলা যাবে করে নিয়ে এখনো না মনোরের খালি বিয়ে মারা যায় হ্যাঁ মানে কি মনোরের আত্মীয় স্বজন হ্যাঁ, বাসায় গেছে বললো ভাইয়া হ্যাঁ। কল দিয়েছিল আমাকে ওই- নতুন ছাড় পড়াবে না বোমা বাসা যাওয়ার জন্য পারমিশন দিতে নতুন ছাড় পড়াবে না তাই ও আচ্ছা প্রথিত অংশ কোনটা নীল আচ্ছা আমি একটু সবার আগে হচ্ছে আমি বলি হ্যাঁ মানে বিষয়টা খেয়াল করো এখানে তো উন্মুক্ত অংশ এটা কি কথিত অংশ মানে কি এই আইসের এই অংশটা মাছের যে মাংস আছে যেটা আমরা খাই আর কি তার মধ্যে একটু একটু গর্ত মতো থাকে পৃষ্ঠ দিকে ওই গর্তের মধ্যে ঢুকে থাকে ওই জন্য এটাকে বলছে পতিত অংশ আর এই অংশ এই অংশ যেটা যেটা পশ্চাৎ বলছে সেটাই কিন্তু মানে উপরের দিকে থাকে উপরের দিকে থাকে আইস এই একটা আইস তার উপরে আরেকটা যেটা উপরের দিকে উন্মুক্ত মনে হচ্ছে ওটাই মাছের কিন্তু- আইস বিশ্লেষণ ওটাকেই কিন্তু পশ্চাৎ অংশ বলছে ওটাই হলো পশ্চাৎ গোড়া কেন যে যে ওটা ডুবে আছে ওটাই গোড়া ওটাই অগ্র অংশ যেটা আর কি ডুবে থাকে মানে পকেটের মধ্যে মাংসের মধ্যে ঢুকে থাকে আর কি হ্যাঁ এইভাবে আর কি বুঝতে পারছো তাহলে এই যে এখানে আছে না পথিত মানে সম্মুখ ক্ষেত্র যেটা সেই সম্মুখ ক্ষেত্র যেটা বলছি সেটা হলো ডুবে থাকে ভিতরে মানে মাছের পকেটে হ্যাঁ পকেটে ডুবে থাকে
আর একটুখানি উঠে থাকে। ডুবে না থাকলে তো এটা সহজেই খুলে দেবে, একটু তো ভিতরে থাকতে হবে, তাই না? কারণ আমাদের চারা কিন্তু অনেক দূর পর্যন্ত ভিতরে কিন্তু আছে, হ্যাঁ? আচ্ছা বুঝছো, আমাদের এই এত দূর পর্যন্ত কিন্তু ঢুকে আছে, কি বলে? ভিতরের দিকে আছে। এখানে ব্লেড দিয়ে কাটলে না বের হবে? চোখ কাটে দেখে কাটলে তো ব্যথা লাগবে না, লাগবে। ভিতরে একটু ঢুকে থাকে আমাদের নৌকো। হ্যাঁ, সামান্য একটু ঢুকে থাকে। আবার তা তো ওই লেভেলে না, ভিতরে তো অনেক দূর আছে, হ্যাঁ, তাই না? অনেক দূর আছে না? দাঁত আছে, হ্যাঁ। হ্যাঁ, অনেক দূর আছে। তো এই কথা। এখন এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অ্যানুলাস জিনিসটা কি আর সার্কুলি জিনিসটা কি। হ্যাঁ। তো তুমি যদি কোনো মাছের আইস কিনে সূর্যের আলোতে ধরো, তাহলে তুমি যে যদি মাছটার বয়স 2 বছর হয় বা 3 বছর হয়, এরকম মাছের আইস যদি সূর্যের আলোতে ধরো, তাহলে তুমি 2 রকমের রেখা দেখবা। একটা মোটা ধরনের রেখা চক্রাকারে থাকবে, মোটা ধরনের, ওইটাকে বলা হচ্ছে অ্যানুলাস। অ্যানুলাস মানে বৃদ্ধি রেখা, বার্ষিক বৃদ্ধি রেখা। অ্যানুলাস মানে বার্ষিক আর কি, হ্যাঁ। তো অ্যানুলাস বৃদ্ধি রেখা, বার্ষিক বৃদ্ধি রেখা মানে দুইটা যদি রেখা থাকে মোটা, তাহলে বুঝতে হবে ওই মাছের বয়স 2 বছর। 3টা থাকলে 3 বছর। এইভাবে যদি 7-8টা থাকে 7-8 বছর। 2-3 বছরে একটা মাছ যদি থাকে তাহলে কত বড় হবে? মাছদের হায়াত সম্পর্কে, নদীর মাছের হায়াত সম্পর্কে বলা হচ্ছে যে সর্বোচ্চ মাছ যে 12 বছর বাঁচতে পারে, সর্বোচ্চ। তো এই মাছটা কত বড় হবে তখন যদি বাঁচে? নদীর হবে 20 থেকে 25 কেজি ওজনের হবে, 20 থেকে 25 কেজি ওজনের হবে, হ্যাঁ। কিন্তু সাধারণ হায়াত হলো 3 বছর 4 বছরের মধ্যেই আর কি শেষ। তো এটা হলে এত বড় হতে পারে 20 থেকে 25 কেজি ওজনের। তাহলে চিন্তা করছো তোমাদের মাঝে মধ্যে ধরো ওজনের অর্ধেক হবে। অর্ধেকের বেশি। তোমার ওজন তো আমার অর্ধেকের বেশি। অর্ধেক বেশি হবে। আচ্ছা, অপসরার ওজন তো বেশি হবে না, আর হাইট কেজিরও বেশি হবে না। আমার হাইট স্যার বলেন। আমার হাইট হচ্ছে না আমার ওজন কত? হাইট কত? 5'6". 5 ফিট 5। ওর ওই হাইট তো 5 ফিট 5'6" কাছাকাছি গেছি। জুতা নিয়ে ধরছি আমি। ওই জন্য 5 ফিট 6 বললাম। তোমার মানে 50 কেজি ওজন। না, 50 সত্যি ও না, জানি না। 44 কেজি স্যার। অনেক আগে মাছ। কত 44 কেজি। অনেক আগে। অনেক আগে বলতে যাব Class five এ তখন এই যে ওই ওই কি কত বড়? না, আচ্ছা, যাই হোক। 44 কেজি আছে, বুঝতে পারছি। আচ্ছা, না লম্বা হিসেবে ভাবলাম। যাই হোক, তো তার প্রায় তোমাদের অর্ধেক, তাই না? 20-25 কেজি, 25 কেজি হলে তো মানে অর্ধেক ওজন। কম কথা নাকি, বিশাল না? তুমি তো উঁচাই করতে পারবে না, মেয়েরা তো উঁচা করতে হতে পারবে না, ছেলেরা হতে পারবে। ওই 25 কেজি ওখানে মাছ উঁচা করতে বলেন না, চাপতে বলেন। আচ্ছা, তাহলে এখন দেখো যে এই দুইটা রেখার মধ্যে চিকন রেখাগুলো, এটা সব মাছের আইসেই এই চিকন রেখা থাকে। সার্কুলার, যেটা সার্কুলার মানে সাইকেল, চক্র একটা রেখা থাকে, হ্যাঁ, প্রত্যেকটা মাছের আইসেই থাকে। কিন্তু এই যে বড় মাছ হলে, যে মাছের বয়স 1 বছর কমপ্লিট করবে, তার কিন্তু একটা অ্যানুলাস হবে, মানে বৃদ্ধি রেখা। ওটা দেখে বোঝা যায় মানে যে জন্ম বয়সটা জন্ম সময় থাকে না না, জন্মের সময় থাকে না। ছোট মাছে থাকবে না, 6 মাস 7 মাস কখনো থাকবে না। যখনই 1 বছর হয়ে যাবে তখনই। 1 বছর পরে এক্সাক্ট 1 ও বছর পরে। আচ্ছা, এটা দিয়ে মানুষের সুবিধা, মানুষ বুঝে যে এই মাছের বয়স এত হয়ে গেছে, এটা মানুষের বোঝার মানুষের সুবিধা হোক। না, এটা তো জিনগত কারণে হয়, জিনগত কারণে। জিনগত কারণে। সবকিছু যাই হোক না কেন, সব জিনের কারণেই হয়। টাইম বলে জিন ওকে বসে বসে হ্যাঁ। 1 বছর হইলো কি হইলো না, আসলে জিনের মধ্যে এমন, মানে জিনের মধ্যে এক ধরনের ব্রেন আছে বলা যায়। যে কেন, যে জিনের মধ্যে কিন্তু ওই সেন্সটা কাজ করে যে এখন এটা করতে হবে, এখন ওইটা করতে হবে। নির্দিষ্ট বয়স হলে তখন কিন্তু জিন অ্যাক্টিভ হতে শুরু করে। মানুষের ক্ষেত্রেও চিন্তা করো আর কি, তাই না? অ্যাক্টিভ হতে শুরু করে। জিন কখনো ভুলে দেয় না, জিন কিন্তু সময় বয়স সব জানে, বুঝতে পারছো? সব কিন্তু সে জানে যে এখন হচ্ছে যে, যেমন আমাদের এক ধরনের হরমোন আছে, যেটা হচ্ছে কি হয় যে ঘুমের সময়, হ্যাঁ, ওই হরমোনটা অফ হয়ে যায়। ওই জিনটা তখন ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তখন ও আর কোনো প্রোটিন তৈরি করে না, তখন হচ্ছে আমরা ঘুমাই যাই। আর জেগে থাকা মানে আবার জিন জাগে ওঠে, আবার জিন হচ্ছে হরমোন ক্ষরণ করে, এক ধরনের প্রোটিন হরমোন ক্ষরণ করে, সেটা হরমোন হিসেবে কাজ করে, গোটা শরীরে ছড়িয়ে দেয়। নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, পরে আমি নামটা জেনে বলবো। হায়ার লেভেলে আছে আর কি, জেনে বলতে হবে। তো ওই হরমোনটা এখন আমরা জেগে আছি না, ওই হরমোনটা এখন সারাক্ষণ আছে আর কি, রক্তের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, ওই জন্য জেগে আছি। ওই হরমোন যখনই
বন্ধ হয়ে যায় সিক্রেশন, তখন আমরা ঘুমায় যাই, বা অল্প অল্প হচ্ছে সিক্রেশন, তখন তন্দ্রা 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 তন্দ্রা। তবে কেউ জোরে জোরে ডাকলে ওই জিন আবার অ্যাক্টিভ হয়ে যায়, আবার হরমোন পাস করতে শুরু করে, জেগে উঠি, এরকম আর কি ব্যাপার। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিভাবে বুঝে যে জিন কিভাবে বুঝে যে এখন হলো ঘুমাতে হবে, এখন উঠতে হবে, এই সব কিছু কিন্তু আসলে খুবই একটা অলৌকিক ধরনের ব্যাপার। হ্যাঁ, যেটার উপরে মানুষের হাত নাই, যেমন মানুষের এরকম হাত নাই যে তুমি একটা সুইচ টিপলা ঘুমাই গেলা, তাই না? তারপরে আবার উঠার সময় আবার সুইচ টিপলা উঠে গেলা, এরকম তো নাই আসলে। ও উঠা তো নিজে চাপ দিতে পারবে না, হ্যাঁ অন্য কেউ টিপে দিতে হবে। কারণ রাগ বেশি থাকলে যা তোর সারা জীবন আর সুইচই টিপবো না, তুই ঘুমাতেই থাক ঘুমাতে থাক, ঠিক না? তাহলে তো মরে যাবে না, ওটা ওই জিন অ্যাক্টিভ হয়ে যায়, মানে জিনের ঘুম হয়ে গেছে। আমার ওটা পাস করতে শুরু করে। এই যে একটা মনে করো যে গ্রোথ হরমোন কাজ করে, হ্যাঁ গ্রোথ হরমোন কাজ করে, তাহলে সবকিছু কিন্তু জিনের খেলা, জিন থেকেই সবকিছু হয়। যে কোনো নতুন কিছু তৈরি হচ্ছে সেটা ওই জিন। তো এই জিনের মধ্যে ওই সফটওয়্যার আছে, ও এটা বুঝে যে আমার দেহের বয়স 1 বছর হয়ে গেছে। হ্যাঁ, ও বুঝতে পারে, বুঝলে তখন সে এমন কিছু এনজাইম সিক্রেশন করে যেটাতে আইসের মধ্যে মোটা মোটা দাগ তৈরি হয়। প্রথমে এনজাইম সিক্রেশন করে, ওই এনজাইম দিয়ে বিভিন্ন রাসায়নিক ক্রিয়াবিক্রিয়ার মাধ্যমে এখানে তখন একটা মোটা রেখা তৈরি হয়ে যায়। বুঝতে পারছো? তো তারপর আবার যখন 1 বছর কমপ্লিট হয় তখন আবার জিন অ্যাক্টিভ হয়, হয়ে আবার এনজাইম ক্ষরণ করে। বুঝতে পারছো? এটা এই লাভ কি আছে? হ্যাঁ, এটা থেকে ওর কোনো লাভ আছে? ওর লাভ বলতে যে তোমার আইসটা একটু মজবুত হয়, সুস্থ হয়, মজবুত হয়, বড় হয়, মজবুত হয়। আর আমাদের লাভ হলো আমরা এটা থেকে বুঝতে পারি যে মাছের বয়স ওটা অ্যাকচুয়ালি সার্কুলি, মানে হ্যাঁ সার্কুলাস বললে একটা চিহ্নিত করতে হবে, সার্কুলাস। সার্কুলি মানে বহু বচন, মানে ওই অ্যানুলাসটা এক প্রকার হ্যাঁ এক প্রকারের সার্কুলি, হ্যাঁ মোটা প্রকারের সার্কুলি, মোটা। যেহেতু ওটা আলাদা একটা মিন করতেছে, বয়স মিন করছে, তাই এর নাম হলো বার্ষিক বৃদ্ধি রেখা বা অ্যানুয়াল, তাই না? এই আর ঠিক আছে। তাহলে এই দুই রকমের মধ্যে এটাই গুরুত্বপূর্ণ, এটা থেকে মাসের বয়স বুঝতে পারা যায়। এই মাসে 3টা আছে, তার মানে 3 বছর বয়স, 4টা দিলে 4, 2টা দিলে 2 বছর, এরকম একটা দিলে 1 বছর। আবার এটা তোমার এরকম না যে তুমি যখন হচ্ছে যে মাসটার বয়স 7 মাস 8 মাস তখন হচ্ছে যে এখানে তোমার অর্ধেক একটুখানি হবে, এরকম না। একবার 1 বছর হবে কি তখনই এনজাইম অ্যাক্টিভ হবে, 3 দিনের মধ্যে এটা হ্যাঁ এটা অ্যাক্টিভ করে দেবে, দিয়ে আবার এরকম মোটা একটা রেখা তৈরি হবে। হ্যাঁ একটা দুটো দেখছি, সেটা মনে নাই। হ্যালো, আচ্ছা স্যার, বর্ষাকালে ও বর্ষাকালে ওটা জননের সময় হওয়া, এটা মিন করে যখন ওদের হরমোন বেশি চলে আসে, নিষ্কাশন হয়, তো তখন ওরকম একটা লাল ভাব আসে মাছের মধ্যে। হ্যাঁ হ্যাঁ তখন ওটা মিন করে। হ্যাঁ, ওদের সিস্টেমটা তো আবার ভিন্ন, বহির্নিষেক ঘটে, বহির্নিষেক, তাই না? বহির্নিষেক ঘটে, এই আর। তাহলে হচ্ছে যে বাকি বিষয়গুলো মনে হয় না যে না বোঝার কিছু থাকবে। এখানে এমসিকিউর জন্য মনে রাখতে হবে যে দেখো রাসায়নিকভাবে যে প্রথম প্যারার লাস্টে রাসায়নিকভাবে আইসগুলো চুন ও কোলাজেন তন্তু দিয়ে গঠিত। কোলা মানে আঠা, 18 ধরনের প্রোটিন, 18 ধরনের প্রোটিন, কোলাজেন। আচ্ছা, বাকিগুলো বুঝতে পারবা। আচ্ছা, তার এখানে এমসিকিউর জন্য এটাও মনে রাখতে হবে, সার্কুলের মধ্যে কয়েকটি রেখা বেশ স্পষ্ট মোটা, এগুলোই বার্ষিক বৃদ্ধি রেখা। তাহলে বার্ষিক বৃদ্ধি রেখা কাকে বলে, এটা জ্ঞানমূলক কোশ্চেনও হতে পারে। হ্যাঁ, এই যে দ্বিতীয় প্যারার লাস্টের দিকে বোল্ড করা আছে বার্ষিক বৃদ্ধি রেখা, কাকে বলে? হ্যাঁ কাকে বলে, এটা জ্ঞানমূলক কোশ্চেনও হতে পারে। ফোকাস বলতে এটা এই ঠিক এটাকে কেন্দ্র করে ঘুরে, তো ওই জন্য নাম দিয়েছে ফোকাস। মানে ঘুরে মানে এটাকে কেন্দ্র করে এই সার্কুলিগুলা থাকে। হ্যাঁ হ্যাঁ এই জন্য ঘুরে না থাকে, এই জন্য। আচ্ছা, এটাও খুবই গুরুত্বপূর্ণ, লেবিরোইটার রক্ত সম্বন্ধ। এখানে দেখো যে একমুখী আর রেডি আই, রেডি মানে রশি, রেডি মানে রশি। রশি কি হলো? প্রত্যেকটা মাছের
যেটা আর কি পতিত অংশ মানে ডুবে থাকে, তার মধ্যে এরকম মোটা মোটা কিন্তু রেখা দেখা যায়, এদেরকে রশি বলে। এগুলো মাছকে মজবুত করা, আইসকে মজবুত করার। এটা ওই রকম যেগুলো আমরা সোজা সোজা হ্যাঁ, ওরকম ধরনের ক্যালসিয়াম কার্বনেট দিয়ে গঠিত এগুলো। হ্যাঁ, ক্যালসিয়াম কার্বনেট চুনময় পদার্থ করতে, হ্যাঁ শক্ত করতে এই রেডি থাকে ভিতরের দিকে। হ্যাঁ, আচ্ছা এখন দেখো একমুখী বা একবর্তনী সংবহন বা একচক্রী রক্ত সংবহন আর দ্বিবর্তনী, এটা তো আমরা জানি যে কোনো একটা বর্তনী বা রাস্তা দিয়ে যদি, যেমন কারেন্ট যায় তাই না বর্তনীর মধ্যে দিয়ে, কোনো একটা বর্তনী বা রাস্তা দিয়ে যদি এক ধরনের রক্তই যাতায়াত করে তাহলে সেটাই একমুখী রক্ত সংবহন। আর যদি দুইটা বর্তনী দুইটা রাস্তা দিয়ে দুই ধরনের রক্ত যাতায়াত করে তাহলে দ্বিবর্তনী, যেমন মানুষের তাই না, মানুষের হলো দ্বিবর্তনী সংবহন, দুই ধরনের রক্ত দুইটা রাস্তা দিয়ে যাতায়াত করে, মিশে না কিন্তু অক্সিজেন সমেত কার্বন ডাই অক্সাইড সমেত অক্সিজেন সমেত দুই, হ্যাঁ বুঝতে পারছিলাম। তাহলে ওটা হলো দ্বিবর্তনী সংবহন। উদাহরণ সহ লাগবে মাছের রক্ত সংবহন একবর্তনী আর মানুষের রক্ত সংবহন দ্বিবর্তনী। শুধু মানুষ না, মেরুদণ্ডী প্রাণী যে যত আছে সবারই দ্বিবর্তনী। আচ্ছা এখন দেখো যে রুই মাছের রক্তকণিকা কিন্তু মূলত দুইটা দিয়ে গঠিত, যে শ্বেতকণিকা আর লোহিত রক্তকণিকা, কিন্তু এদের হচ্ছে কোনো চক্রিকা নাই আর কি। হ্যাঁ, এদের কেটে গেলে রক্ত বের হতেই থাকবে এবং এক পর্যায়ে মারা যাবে। যদি বাই চান্স বাড়ি খায় কোথাও যদি কেটে যায়, না, রক্ত বের হয় না বাড়ি খেলে, কারণ ওদের আইস থাকে, যে প্রোটেকশন, ওদের প্রোটেকশন অনেক বেশি। হ্যাঁ, ওই জন্য বাড়ি বুড়িতে ওদের খুব একটা কাজ হয় না। চাকু দিয়ে যদি কেটে দাও তাহলে রক্ত বের হবে এবং মারা যাবে। আমরা যদি বাঁচাইতে চাই মানে আমরা বাঁচাইতে চাই মাছকে ধরে টরে এটা যারা ওই যে পশু ডাক্তার তারা সেলাই করবে। হ্যাঁ, তারা একটা ঔষধ দিবে। হ্যাঁ ওষুধ দিবে যে কি করে কি করা যায়। সেলাই করলে তো আরো রক্ত বের হবে। হ্যাঁ, কারণ ওদের তো তাই না। কেন আমি রক্ত তঞ্চন করতে 13টা ফ্যাক্টর কাজ করে, হ্যাঁ, যার মধ্যে অনুচক্রিকা একটা, অনুচক্রিকা না থাকলে অন্যান্য ফ্যাক্টর কাজ করবে না। না, এদের অন্যান্য ফ্যাক্টর মানে রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর এদের নাই আসলে, আমাদের আছে ওদের তো নাই। হ্যাঁ, যে আমি একবার হলো এই তোমার হচ্ছে এই বর্ষাকালে, তোমার আরো আগে হয়তো 5-7 বছর আগে, তো ওই বর্ষাকালে দেখছি যে আমাদের বাড়ির সামনে একটা পানি জমছে, পানির মধ্যে পুকুরের মাছও তো চলে আসছিল। তো দেখছি যে একটা মাছ, এত বড় মাছ, রুই মাছ, তো ওগুলা মাছ তো জায়েজ হয়ে যায়। হ্যাঁ, আর সবচেয়ে বড় বিষয় ধরে ধরে খাওয়ার মধ্যে একটা ইয়ে আছে, মজা আছে। তা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি হাঁটু পানি, হ্যাঁ এই ইচ্ছাগুলো ইয়ে করা যায়, মাছটা বেশ উপরের দিকে উঠে আসে। হ্যাঁ, তারপরে ওই তখন মনে হলো যে ধরবো, আমি চিন্তা করছি ধরতে তো পারবো না, মনে করলাম একটা মাথা বরাবর জোরে একটা ঢেল মারি, ঢেল মারলে যদি ইয়া হয় মানে আহত হলে তো ধরা যাবে, এটাই ভাবলাম আর কি। হ্যাঁ, তো ঢেলও নিয়েছি, নিয়ে মনে করো মারবো, আর ও মনে হয় বুঝে ফেললো কিনা চলে গেল, মারার আগে চলে গেছে। তখন পরে খুব আফসোস হলো যে খপ করে ধরলাম না কেন, মানে তাই না, চেষ্টা হতো। তাহলে গামছা নিয়ে নামলেই তো। হ্যাঁ, না তখন তো হাতের কাছে গামছা ছিল না, আপনার হ্যাঁ মানে ধরতে হলে অনেক মজার বিষয় না ইয়ে। আচ্ছা এখন দেখো এরপরে রুই মাছের হৃৎপিণ্ড। আচ্ছা, হৃৎপিণ্ড জানার আগে কয়েকটা বিষয় একটু জানতে হবে, সেটা হলো যে এই ধমনী শিরার ব্যাপারটা। হ্যাঁ, ধমনী শিরার ব্যাপারটা হলো যে আমরা অনেক সময় যে একটু গোলাই ফেলি যে আসলে ধমনী কাকে বলবো, শিরা কাকে বলবো। মানুষের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে অবশ্যই বলতে হবে যে হৃৎপিণ্ড থেকে যে রক্তনালী বের হয় তারা সবসময় ধমনী, এই কথাটা সবসময় মাথায় রাখবে। হ্যাঁ, বের হয়। হ্যাঁ, ধরো আমি রূপকভাবে একটু আঁকছি, ধরো আমাদের 4টা কোষ, এই হলো 4টা কোষ। তো একটা কথা মনে রাখবা, হৃৎপিণ্ড থেকে যে নালীগুলা বের হবে, ধরো এটা বের হচ্ছে, এটা মনে করো বের হচ্ছে, তাহলে হৃৎপিণ্ড থেকে বের হওয়া রক্তনালী সব সময় হবে কি ধমনী। হৃৎপিণ্ড থেকে বের হওয়া রক্তনালী সব সময় হবে কি ধমনী। ঠিক আছে, যেটাকে আমরা আর্টারি বলি, তাই না। তো হৃৎপিণ্ড থেকে বের হওয়া সব সময় বের হলে যেটা বের হচ্ছে সেটা, আর যেটা ঢুকবে মনে করে এখানে ঢুকছে সেটা সবসময় শিরা। এইটা মাথায় রাখলে আশা করি ভুল হবে না, এটা প্রথমে মনে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ঢুকছে, মনে করে এটা ঢুকার চিহ্ন দিলাম।
তাহলে এটা কিন্তু শিরা, এটা ধমনী, এটা হলো শিরা, এটা সবসময় শিরা, এটাকে আমরা ভেন বলি, তাই না, ভেন বলি। তো এইটা মাথায় রাখতে হবে যে ধমনী আর শিরার ব্যাপারটা যে সব সময় মনে রাখতে হবে এটা, কারণ হলো এটা অনেক সময় কিন্তু মানে ভুল হয়ে যায়, মানে কোনটা কি হবে। যেমন দেখো পালমোনারি ধমনী বলি না, তাহলে যে ধমনী ফুসফুসে যাচ্ছে ওখানে কিন্তু শিরা বলছি না কিন্তু, তাই না? স্যার ওটা ফুসফুস থেকে বের হয়েছে ওই নাভি। হ্যাঁ, না ফুসফুস থেকে যেটা আসে হৃৎপিণ্ডে ঢুকে না, পালমোনারি শিরা। তাহলে দেখো হৃৎপিণ্ডের মধ্যে যারাই ঢুকছে তারা কিন্তু সবসময় শিরা, সেটা অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে ঢুকুক আর কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে ঢুকুক, যারা হৃৎপিণ্ডের বাড়ি দিয়ে ঢুকবে তারা সবসময় শিরা, এটা মাথায় রাখবা। আর এগুলো তো ধমনী না। হ্যাঁ, না ধমনী শিরা। না, শিরা। শিরা ধমনী ভিতরে থাকে, ভেন। শরীরের কথা বলছি না, হৃৎপিণ্ডের সাপেক্ষে বলছি। হ্যাঁ, স্যার ধমনী ভিতরে থাকে, কিন্তু পালস যেটা ইয়া হয় ওটা আমরা ধমনীতে করে না, সেটা আর দিই। অতিরিক্ত হয়ে গেছে। তো আমাদের মনে রাখতে হবে ধমনী কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। ধমনী যদি কোথাও কেটে যায় তাহলে মানুষ হচ্ছে 3-4 মিনিটের মধ্যে মারা যাবে, যদি সেটাকে যদি ধরে রাখে, মানে ইয়ে না করা হয়, মানে রক্ত বের হতে না দেওয়া হয় কোনোভাবে। ধমনী কেটে ফেলে এত ফুটছে রক্ত যায় যে ওটার পক্ষে আমাদের অনুচক্রিকা কাজ করতে পারে না। হ্যাঁ, সেই জন্য আল্লাহ কি করছে, আমাদের সেফের জন্য ধমনীগুলা ভিতরে লুকায় রাখছে, শিরাও করে শিরা উপরে রাখছে। হ্যাঁ, শিরা কাটলে এত তাড়াতাড়ি মানুষ মারা যায় না, অনেক সময় লাগে। তাদের থেকে যারা হাত কাটবে তাদেরকে বাঁচানো দরকার। তো তার মানে হচ্ছে যে এই কারণে এরকম আর কি সিস্টেম, যে যেটা দরকারি আমাদের, তাই না? এই আর কি। আচ্ছা, আরেকটা কথা মনে রাখতে হবে, অ্যাওরটা, এই একটা হলো অ্যাটারি আর একটা অ্যাওরটা। অ্যাওরটা মানে মহাধমনী, মহাধমনী, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে। শিরা আবার যদি মহাশিরা বলি, মহাশিরা বলি, মহাশিরা যদি বলি তাহলে ভেনা বাবা। তাহলে এই শব্দগুলো খেয়াল রাখতে হবে কোনটা কি বলে। এখানে আছে রাখা এখানে অ্যাওরটা আছে, ইয়েতে আছে আপনার। ভ্যানা কাবাব রক্ত সংবহন, রক্ত সংবহন। আমাদের ভ্যানের এটা কাবাব আছে নাকি? হ্যাঁ, এগুলো এখানে ভ্যান যখন কাবাব খায় নাকি? সাউন্ড একটা হ্যাঁ হ্যাঁ, বলো। লেখা আছে। আচ্ছা, তাহলে এটা এটা মনে থাকবে তো, যারা হৃৎপিণ্ডে ঢুকবে তারা সব সময় শিরা, এর মধ্যে কোনো ব্যতিক্রম নাই, হৃৎপিণ্ডে ঢুকলেই শিরা। রুই মাছের ক্ষেত্রে একই জিনিস, সেজন্য আমি এই কথাগুলো বলছি, আগে এটা মাথায় নিয়ে নাও। কিন্তু স্যার আর এই যারাই বের হবে তারা ধমনী, রুই মাছের ক্ষেত্রে এটাই প্রযোজ্য হবে কিন্তু এখন, এটা মাথায় নিয়ে রাখতে হবে। এই জন্য আমি এটা আগে এটা বললাম। বলার অক্সিজেন নিয়ে যায়। হ্যাঁ অক্সিজেন নিয়ে হ্যাঁ, যায়। রুই সেটা মাছের কারণে ক্ষেত্রে ধমনী অক্সিজেন নিতে হয়। হ্যাঁ, তবে ব্যতিক্রম আছে যে ওই যে যেমন পালমোনারি ধমনী, এটা কিন্তু কার্বন ডাই অক্সাইড নিয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। ওটাকে আমি আলাদা করে দিয়েছিলাম। না, ওই কারণে যে তুমি যদি এই কথা বলো, ধমনীর সংজ্ঞা যদি এইভাবে দাও যে ধমনী অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে, এই কথাটা তো আসলে মিথ্যা হয়ে যাবে। Actually, ওই যে ব্যতিক্রম হ্যাঁ, আছে। ব্যতিক্রম আছে, হ্যাঁ, তাহলে এটা বললে কখনোই মিথ্যা হবে না। ধমনী যারা হৃৎপিণ্ড থেকে বের হবে তারা সবসময়ের জন্য ধমনী, আর যারা ঢুকবে তারা সবসময়ের জন্য শিরা। স্যার শিরার মধ্যে তাহলে তোমার এখানে muscle ব্যতিক্রম আছে। এই কথা আর বলতে হবে শিরার না। মধ্যে মাসল আছে না? হ্যাঁ মাসল আছে না শিরার মধ্যে কন্ট্রাক্ট করতে পারে। হ্যাঁ contract হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো, এবার আমরা রুই মাছের হৃৎপিণ্ডটা এঁকে ফেলি। হ্যাঁ, এটা মনে রেখে আসবে। তো রুই মাছের হৃৎপিণ্ড কোথায় আছে? এই যে এরকম জায়গাতে মোটামুটি এর মধ্যে এখানে এই জায়গাতে মিডিল রেখা দিয়ে শুরু করে এই জায়গাতে হৃৎপিণ্ড থাকে, ফুলটার কাছাকাছি জায়গা। এখানে একটা কিন্তু একটা ফাঁকা স্পেস আছে। কারণ কি, তুমি যদি হৃৎপিণ্ড তুলে ফেলো তাহলে ওখানে ফাঁকা জায়গা দেখবে। ফাঁকা জায়গা না থাকলে তো হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ করতে পারবে না। তাহলে হৃৎপিণ্ড যেখানে থাকে তার নাম পেরিকার্ডিয়াল গহ্বর। হৃৎপিণ্ড যেখানে থাকে তার নাম পেরিকার্ডিয়াল গহ্বর। পেরিকার্ডিয়াল গহ্বর কারণ হচ্ছে যে হ্যাঁ, পেরি মানে চারপাশে, হ্যাঁ, হৃৎপিণ্ডের চারপাশে যে গহ্বর, হৃৎপিণ্ডের চারপাশে যে গহ্বর তাকে পেরিকার্ডিয়াল গহ্বর বলে। এখন মিডিলের ছবিটাই পরীক্ষায় জন্য আঁকবা, মিডিলের যে ছবিটা। তো হ্যাঁ, আলোচনা আসে না, শুধু বর্ণনা আসে। তো দেখো এইখানে এখন আমরা মনে রাখবো যে কোনটা আসলে কি হতে পারে। এখন হৃৎপিণ্ডে ঢুকছে, তাহলে এটার নাম কিন্তু শিরা হয়ে গেল। হৃৎপিণ্ডে ঢুকছে তার মানে এটা শিরা।
তাহলে এটা কি? এটা কিন্তু শিরা, হৃৎপিণ্ডে ঢুকছে, তাহলে এটা শিরা। শিরা দিয়ে কিন্তু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ঢুকে। বুঝতেছেন কি আপনি কোনটা ঢুকতে যায় কোনটা বেরোতে যায়? ও এটা বৈজ্ঞানিকরা দেখছে যে এই দিকে একটা নালী আছে, হ্যাঁ, এই নালী দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ঢুকছে, এটা বৈজ্ঞানিকরা দেখছে, সেটাই আমরা এখন আলোচনা করছি। এখন দেখো যে এইখান থেকে এই জায়গায়, বেরোতে স্যার শিরা। এটা কি আর্ট করতে হবে? হ্যাঁ, স্যার কি বললো যে বেরোতে শিরা? বের হয়ে যায় সেটা না, বের হলে ধমনী, হ্যাঁ। ঢুকলে শিরা। ওটা লিখে রাখতে হবে। এটা কি স্যার, মোমো? মিডিলেরটা আছে। খ নাম্বারটা হ্যাঁ, কেন স্যার কোন নাম্বারটা তো বেশি সুন্দর লাগছে না দেখতে? কোনো বেশি সুন্দর লাগছে না? অক্টোপাসের মতো, মাথার মতো অক্টোপাসের। কিছুই না, বুঝতেছি না। স্কুইডের মতো। স্কুইড, হ্যাঁ। স্যার বইয়ে এত সুন্দর মসৃণ আপনারটা। তাহলে বইটা এখন না আপনারটা এই ট্যানাটমি আগে। আমাকে কঠিন মনে হচ্ছে। না না না, কেমন জানি লাগছে। দুই নাম্বারটা তো খাস কেন? ও স্যার ভেতরের অংশ আগাচ্ছে, বাইরের অংশ দেয় নাই। পরে বাইরের অংশ পরে, হ্যাঁ, আগে এই অংশ আঁকতে হবে। আচ্ছা, ট্রাই করি। দেখা আমার তো যাক দেখে পারি কিনা। কেমিস্ট্রি ল্যাবে সেট করা থাকে না একটা সুন্দর। সেইটার মতো লাগছে না? হ্যাঁ ও টাইট্রেশনের কথা বলছো তুমি? হয় হয়। বুলেট কারি। প্রত্যেক দিন যাই দেখি কলেজে সব বাইরে বের করে রাখে প্র্যাকটিক্যাল চলে। হ্যাঁ। কত ভালো করেছে। কোন কলেজ সিটি? না, নিউ ডিগ্রি ও তাই তো। এত ভালো পড়া করে কোন সেন্সে ভাই? খুব ভালো প্র্যাকটিক্যাল করায়। আমাদের নিউ ডিগ্রি থেকে এখন স্টুডেন্ট নিচ্ছে। এখনো জানি না ঠিক। চলো প্ল্যান করছি। হ্যাঁ। বুলেটের ড্রপ না। না 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 না। বলে আসলে কি বলতো? করি নাই, পুরো চলে বাট গেছে ওরা তো, করে পুরো চলে গেছে। কারো করে দিব। পুরো চলে গেছে তো। কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ক্লাসই হচ্ছে না, পরীক্ষা হচ্ছে না, ঝামেলা লাগে। তাছাড়া করতাম না, এখানে রুই মাছের হৃৎপিণ্ড আমরা জানি সবসময় কিন্তু যে কয়টা? দুইটা প্রকোষ্ঠ। মাছের হৃৎপিণ্ড সবসময় দুইটা প্রকোষ্ঠ। তো মূলত দুইটা প্রকোষ্ঠ হলো, একটা অ্যাট্রিয়াম আর একটা হলো ভেন্ট্রিকল। তবে এখানে চারটা জিনিস মনে রাখতে হবে, চারটা কথা লিখতে হবে। সেটা মনে রাখার জন্য একটা ছন্দ বানানো আছে, ছায়া ভেবে। কি? ছায়া ভেবে, ছায়া ভেবে। দেখো সাথে সাইনাস ভেনোসাস, সাইনাস সাইনাস কেন মানে নাম হলো? গহ্বর, হ্যাঁ। ভেনোসাস মানে কি? ল্যাটিন শব্দ ভ্যানকে ভেনোসাস, ল্যাটিন শব্দ ভ্যানকে বলা হয় ভেনোসাস। এই রাস্তা শিরাকে গুলা হ্যাঁ, শিরাকে। নাস্তা। গায়ের ভেন। আপনি ব্যানিং বেইং ব্যান বলে তাই তো স্যার। ভেনোসাস। আচ্ছা, আতে অ্যাট্রিয়াম, কি রাখাচ্ছি? অ্যাট্রিয়াম। ভতে ভেন্ট্রিকল, ভতে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল। আর বেতে বিয়াদব না, তাই না? ছি ছি ছি, এগুলো কি স্যার? বালবাস, ইওসাস। কি পরীক্ষায় জীবনে না দেখে মনে আগাইতে পারবো না, তাহলে নাম্বার পাবো কেমনে? না, প্র্যাকটিস করলে হয়ে যাবে। প্রথমে ভিডিওটাকে নিলে ইয়ে মানে হয়ে গেল। লাস্টে দেখা যাবে বাংলাদেশ টপ অন করছে 95-96 মার্ক পায় মেডিকেলে। কখনো সম্ভব এটা আমার চেয়ে কত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে প্রচুর। তাই করতে আছে। কখনো এটা সম্ভব না, জানি না। আমি এখন নিলাম দেখতে স্যারের মতো না। এরপর কি করবো? এই রিমি বুঝাই দে, এরপর কি করবো? বুঝতে পারছি না কি করবো, কোথায় আমাকে আমি গোবর করে দিই। তুই কই থেকে গেলো কথা? আমি যেভাবে আঁকলাম সেভাবে আঁকো। আমি তো সহজ করে আঁকছি, কঠিন করে তো আঁকিনি। ওইটাই তো। যে জাস্ট স্যার আপনি চিন্তা করেন আপনি যদি কঠিন করে আঁকতেন কি হতো? 1 2 3 এখানে অনেক না বোঝার শব্দ আছে, এগুলো বাংলা সহ জানতে হবে, হ্যাঁ? স্যার একটু দিয়ে আসবেন। হুম। হইছে? হ্যাঁ।
বেশি কিনা তো তারা এই কালো কালার করতে স্যার আপনি এগুলোর প্রত্যেকটা বর্ডার কালার করেছেন, উপরেরটা বর্ডার করেননি কেন? ওটা কি করা লাগবে? হ্যাঁ সবই হবে। কালার করছি। তবে শুধুমাত্র এই ভেন্টিকলটা বেশি আর কি মোটা হয়, কারণ এর পাঞ্চিং এর কারণে যেহেতু মাছের ফুলকাতে পেরিকার্ডিয়াম মানে হচ্ছে যে এর আশপাশে কিন্তু একটা ফাঁকা জায়গা আছে এরকম। পেরিকার্ডিয়াল স্পেস না স্যার, পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম মানে ও পদ্মা। পেরিকার্ডিয়াম হলো এই যে নীল কালারের যেটা আছে না, নীল কালার, এটা হলো পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম নামে পর্দা ইয়াতে থাকে না? মানুষেরও আছে। মানুষেরও আছে। ভিতরের কালো অংশটা কি? ভিতরে কালো অংশ বেশি। হ্যাঁ হ্যাঁ, এইসব ভাঁজ ভাঁজ। মাংস বেশি। হ্যাঁ বেশি। আশপাশে যেটা সেটা, ভিতরে যেটা সবুজ কালার ওটা হলো বেশি। সবুজ কালার যেটা সেটা বেশি। কালো কালার করতে করতে দিন নিয়ে শেষ হয়ে যাবে। কালো করতে হবে। না ওরকম কোনো ইয়ে নাই, কালো টালো করতে হবে ওরকম কোনো ইয়ে নাই, ওরকম কোনো কথা নাই। হ্যাঁ রুই মাছের হৃৎপিণ্ডের গঠন সিলেট বোর্ড 23 সালে আসছে, ময়মনসিংহ বোর্ড 23 সালে, আর কুমিল্লা বোর্ড 23 সালে। ছবি আসেনি, শুধু বর্ণনা আসছে। অনেক সময় ছবি আসে যে চিত্র সহ বর্ণনা করো, এদের ছবি বা শুধু আর কি আশা ভেবে এই ছায়া ভেবে। হ্যাঁ হৃৎপিণ্ডের গঠন। মানে হৃৎপিণ্ড। হ্যাঁ হ্যাঁ বরিশাল বোর্ড কত 23? হ্যাঁ বরিশাল না, ময়মনসিংহ 23, সিলেট 23, কুমিল্লা 23। সাইনাস ভেনুসাস। আচ্ছা এখানেও চিহ্নিত করে দিই। কষ্ট করে রান্না তবে দেখো কার্বন ডাই অক্সাইড কিন্তু কোন পথে যাচ্ছে। আমি বইয়ের মতো করে লাগাইছি, আপনি কি করবেন? এখন চিহ্নিত করবো আমরা। এইটা তো বললাম সাইনাস ভেনুসাস, সাইনাস ভেনুসাস, ভেনুসাস। এইটা হলো সেই অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম। ভুলে গেলে ছায়া ভেবে মনে রাখলে মনে থাকবে কিন্তু। এটা ভেন্ট্রিকল। এতে অক্সিজেন পাবে না। না, হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কোনো অক্সিজেন ঢুকেও না, বের হবে না। খালি এই জন্য এদেরকে বলা হয় ভেনাস হার্ট। রুই মাছের হার্টকে বলা হয় ভেনাস হার্ট, মানে ভেনের কাজ এখানে শুধু। এখানে ভেন থেকে কার্বন ডাই অক্সাইড ঢুকে। এই ফাঁকা গহ্বরটা সাইনাস আর ওই ফাঁকা গহ্বরটা অ্যাট্রিয়াম। হ্যাঁ হ্যাঁ, এগুলো এই ফাঁকা গহ্বরগুলো রুই মাছের হার্টের অংশ। রুই মাছের হার্ট দুইটা, প্রকোষ্ঠ, একটা অ্যাট্রিয়াম একটা ভেন্ট্রিকল। আর এইটা হলো দেখে দুইটা প্রকোষ্ঠ। হ্যাঁ এদের দুইটাই প্রকোষ্ঠ। মনে রাখবা মাছদের প্রকোষ্ঠ সবসময় দুইটা, মাছদের প্রকোষ্ঠ সবসময় চারটা দেখতে দুইটা। না এগুলা কি, এগুলো আসলে হাড়ের বৈশিষ্ট্যের সাথে মিলে না, এগুলোকে হাড়ের ধরা হয়নি, বৈশিষ্ট্যের সাথে তো মিলছে না। হাড়ের বেশি যেমন অংশটা মিলে একটা প্রকোষ্ঠ। কিন্তু এই জিনিসটা এদের নাম কি দেখো, বালবাস অ্যাকুইসাস। এই যে এখানে লিখছি না, সেটাই। কেন এরকম নাম হলো আমি পরে আলোচনা করব, আগে তোমরা এঁকে নাও। সাইনাস ভেনুসাস, এই গহ্বরকে সাইনাস ভেনুসাস বলা হয়, পরেরটাকে অ্যাট্রিয়াম বলা হবে। হ্যাঁ কেন বলা হবে একটু পরে বলছি, তোমরা আগে এঁকে নাও। এটা তো ভলভেন্ট নাই। কি নাই? ভলভেন্ট না স্যার ভলভেন্ট কি? ভলভেন্ট তো নাই। ভলভেন্ট কোনটার কথা বলছো? না কি ভলভেন্ট বাংলা কি? কবাটিকা তো আছে, কবাটিকা তো আছে। এই যে কবাটিকা দেখা যাইতেছে না। এই যে দেখা যাচ্ছে কবাটিকাকে বায়োলজিক্যাল ভাষায় ভালভ বলা হয়। হ্যাঁ বায়োলজিক্যাল ভাষায় ভালভ বলা হয়। হ্যাঁ বায়োলজিক্যাল ভাষায় ভালভ বলা হয়।
কপাটিকা বা ভাল্ব হয়েছে সবার আঁকা? দাঁড়ান আমি স্যার, এক আপনার মিনিট। বল চিহ্নিত করে। বল কই আঁকাবো এটাই তোমার ভাল্ব হয়ে গেছে। এই যে কপাটিকা দেখতে পাচ্ছ আরেকটা কই ও এটা নাই থাকলো না কেন? আমারটা আমি বুঝে পাইতেছি না। কি রে বুঝে পাই না বানায় দাও বল এই জায়গাটাতে ভালো। ও এই যে এইখানে ভালো। সারি বুঝে পাইছি। এত দূরে ভালো। এইটা ভালো। আমি আপনার ওখানে দেখে দেখে আঁকাই আচ্ছা এইখানে আমাদের দেখি এইটা ভালো। আমার ভালো তো দেখা যাচ্ছে। আপনার আলাদা আলাদা কালার আছে একটা কালারে সব না, এটাকে একটু বাড়াই দাও। একটু বাড়াই দিলে হয়ে যাবে। বুঝছেন তো সবগুলো কি? এখানে এই যে কপাটিকা। এই দুটো কপাটিকা হ্যাঁ। এই বড় ছোট হ্যাঁ। এই কপাটিকা এত বড় কপাটিকা এত বড় হয় না, তোমার আঁকার মতো একটু বড় হয়েছে। বাকি একটু নালি, একটু কপাটিকা না, এই আগার যেটা সেটাই কপাটিকা বা ভালো। হ্যাঁ, আচ্ছা এখন এইখানে আমরা বুঝবো যে আসলে কোন শব্দের এমন, যেমন ধরো বালবাস একটা রিসার্চ নাম কেন হলো, এগুলো বুঝবো আমরা। হ্যাঁ, তাহলে তো ইজি হবে, তাই কি না? না বোঝার আগে তো কঠিনই মনে হবে। হ্যাঁ, বাল্বের বাংলা বাল্ব বলতে এই যে এইসব লাইট লাইট বাল্ব। বাল্ব। হ্যাঁ, বাংলা কপাটিকার বাংলা দেখুন কপাটিকা মানে দরজা। দরজা আচ্ছা, কপাট থেকে কপাটিকা আসছে, কপাট থেকে ওই যে কপাটিকা। খোলা বন্ধ করা গ্লাস। হ্যাঁ হ্যাঁ, কপাট মানে দরজা। কপাট টিকা কেন? টিকা মানে ছোট ছোট দরজা, হ্যাঁ। ছোট দরজা। বুঝা গেল? এই এখানে বাল্ব বলতে লাইট বোঝাচ্ছে। আমাদের যে লাইট যেমন দেখতে, এটা হচ্ছে একটা ওরকম, তাই এর নাম বালবাস। বালবাস মানে বাল্ব, BULB, বাল্ব। এই বাল্ব, হ্যাঁ, এই বাল্ব মানে কি বাল্বের মতো লাগছে দেখতে। তো ওই যে এইসব বাল্বের মতো লাগছে, যদিও তাকালে চোখে লাগে। বুঝতে পারছো? কিন্তু লেখা কেটে গেছে। লেখা কেটে গেল কেন? কোন দিকে কেটে গেল? ও তাই তো, এটা তো খেয়াল করিনি, একটু সরাই দিলে হবে। ও একটু নিচে করতে হবে। সেটা নিচে করলে বালবাস আউর আর্টিরিওস কি আসলে কেটে ওটা কাটা যাবে। আচ্ছা, ওটা তো একটু নিচে দিয়ে দিতে হবে। এ হয়েছে কি, এটা পর্যন্ত শেষ। এত তাড়াতাড়ি আসবে। স্যার সোবারটা দিয়েছে স্যার দাঁড়াও, এটা শেষ করি, এটা তো শেষ করতে হবে। অবশ্যই স্যার, শেষ করে দেওয়া আছে। স্যার, রাতে শেষ করে। আজকে আমি সত্যি পয়সা দিয়ে আসছি, কোনো প্রবলেম নেই। কাজটা সেরে আসছি। আচ্ছা, এবার একটু আলোচনা করি, তাহলে বুঝে ফেলবা। খুবই সহজ, কঠিন কিছুই নাই এখানে। হ্যাঁ, দেখা যাচ্ছে এখন? দেখো। আপনি আচ্ছা, তাহলে এখন দেখো, এখানে তোমাদের যেটা সমস্যা মনে হচ্ছে যে সবই প্রকোষ্ঠ, চারটা প্রকোষ্ঠ, কিন্তু আসল ব্যাপারটা বৈজ্ঞানিকরা দেখছে যে এই যে শিরা, হ্যাঁ, এই শিরাটা এটা কিন্তু আসলে ভেনাকভা আসলে অ্যাকচুয়ালি। হ্যাঁ, ভেনাকভা মানে মহাশিরা। মহাশিরা অনেকগুলো শিরা এসে এখানে একত্রিত হয়েছে মোটা সোটা শিরা, এবং এই শিরার সামনের দিকটা স্ফীত হয়ে গেছে। শিরার সামনের দিকটা কি হয়ে গেছে? স্ফীত হয়ে গেছে, ফুলে উঠছে। তাই এর নাম আসলে সাইনাস। সাইনাস মানে তো ফাঁকা জায়গার গহ্বর, তাই না? ভেনোসাস হলো ল্যাটিন শব্দ, ভেনকে ভেনোসাস বলা হয়, ভেনকে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো এখানে একটা কপাটিকার মাধ্যমে, এটার নাম হলো এই যে সাইনাস ভেনোসাস, যে সাইনাস সাইনো অ্যাক্টিয়াম কপাটিকা, সাইনো অ্যাক্টিয়াম কপাটিকা, দুটোর মাঝে তো সাইনো অ্যাক্টিয়াম। কেন? সাইনাস আর অ্যাক্টিয়াম এর মাঝের কপাটিকা, এটাকে সংক্ষেপে বলবো সাইনো অ্যাক্টিয়াম কপাটিকা। সাইনাসটাকে মাঝখানের এই হ্যাঁ, এটাকে কপাটিকা। কপাটিকা, হ্যাঁ, কপাটিকা, এই যে এটা হলো কপাটিকা, ওটা একটা দরজা মানে দরজা। হ্যাঁ, সাইনাস সাইনাস তো এই যে ফাঁকা জায়গাটা সাইনাস। লেখা আছে বলে। বইয়ে লেখা আছে, যেটা বলছি। আবার দেখো এইখানে একটা আছে অ্যাক্টিও ভেন্ট্রিকুলার কপাটিকা। কেন? অ্যাক্টিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝের দরজা, তাই এর নাম অ্যাক্টিও ভেন্ট্রিকুলার কপাটিকা। বুঝা গেল? কপাটিকা আছে। তবে এখানে আবার দেখো ভেন্ট্রিকুলো বাল্বো কপাটিকা, মানে ভেন্ট্রিকল আর বালভাসের মাঝের কপাটিকা, এইভাবে। এখন এইটা যেমন স্ফীত হয়েছে, একইভাবে এদের কিন্তু দুইটা প্রকোষ্ঠ, ওই যে অ্যাক্টিয়াম আর ভেন্ট্রিকল দুইটা প্রকোষ্ঠ, তাই না? এই দুটাই তো প্রকোষ্ঠ, কিন্তু এইখানে যে এই জিনিসটা তো আবার অ্যাওটা,
এটা কিন্তু আবার অ্যাওটা, এই জিনিসটা কিন্তু শুধু অ্যাওটা, এটা হলো শুধু অ্যাওটা, তাই না? এটা হলো বালবাস অ্যাটেরিসাস, কারণ বাল্বের মতো, এই অ্যাওটাটার গোড়া বাল্বের মতো, তাই এটার নাম বালবাস অ্যাটেরিসাস, কিন্তু বাল্বের মতো তাই। কিন্তু এইটুকু তো আর বাল্বের মতো নয়, এইটুকু তো বাল্বের মতো না, এটা স্বাভাবিক। হ্যাঁ, এটা নলের মতো জায়গা তো আর বালবাস অ্যাটেরিসাস না, বালবাস অ্যাটেরিসাস এইটুকু, যেহেতু এটা বাল্বের মতো তাই, তাই না? আর উপরেরটা অ্যাওটা মানে মহাধমনী। অ্যাওটা মানে, এই দাঁড়াও এক মিনিট, অ্যাওটা মানে কি? মহাধমনী। আটারি বলছি না কিন্তু, অ্যাওটা। অ্যাওটা মানে মহাধমনী, তাহলে এইটুকুর নাম হলো অ্যাওটা বা মহাধমনী। দেখা যাচ্ছে না কোনার দিকে। ও, অ্যাওটা মানে মহাধমনী। স্যার মহাশিরার ইংলিশ কি ছিল? ভেনা কভা। ভেনা কভা, মহাশিরা হলো ভেনা কভা, মহাশিরা হলো ভেনা কভা। তাহলে কেন কেন এরকম নাম হলো বুঝতে পারলা তো? বুঝে গেল? তাহলে নামকরণটাই। এখন বলো তোমাদের এই বিষয়ে কোনো কোশ্চেন আছে কিনা, কোনো জায়গায় সমস্যা আছে কি বলে মনে হচ্ছে? ও, ডাক্তার স্কুবিটা কি এটা একটু দেখো, যে এই যে শিরা আমরা দেখছি না, এই শিরাটা আগে আরেকটা শিরা আছে, বইয়ে দেখানো হয়নি, এখানে একটা বড় একটা শিরা আছে, এরকম করে বড় একটা শিরা আছে। তো এই শিরাটার নাম ডাক্টাস কুভিয়ে, এই অংশকেও বলা হয় ডাক্টাস কুভিয়ে। ডাক্ট মানে নালী, কুভিয়েরি মানে একজন বৈজ্ঞানিকের নাম, কুভিয়েরি মানে একজন বৈজ্ঞানিকের নাম, তিনি এই নালীটা আবিষ্কার করছে, তাই এর নাম ডাক্টাস কুভিয়েরি। তাই এর নাম কি? ডাক্ট মানে নালী, ডাক্ট মানে নালী, তার মানে কি? কুভিয়েরির নালী, কুভিয়েরির নালী। ওখানে কি হয়? না, ওখানে হলো সব কার্বন ডাইঅক্সাইড, গোটা শরীরের কার্বন ডাইঅক্সাইড, মাছের গোটা শরীরের কার্বন ডাইঅক্সাইড প্রথমে এখানে আসে তারপরে এই যে সাইনাস ভেনাসের নালীতে আসে। হ্যাঁ হ্যাঁ, জমা হয়, এই জন্য এটা ওই বৈজ্ঞানিক দেখছে, তো তার নাম দিয়ে নাম রাখছে। কিন্তু এটাও শিরা, এটাও কি শিরা? এটা বলাই আছে যে দুইটা ডাক্তার স্কুবিডি নামক শিরা মিলিত হয়ে ওখানে হ্যাঁ দিয়ে সাইনাস ভেনাস। তাহলে এই এটা ওই বৈজ্ঞানিক আবিষ্কার করছে, তাই এর নাম অনুযায়ী এরকম হয়েছে, আর তো কিছু নাই, তাই না? ও, কোনাস অ্যাটেরিসাসটা কি? যে এখানে বালবাস অ্যাটেরিসাস আছে কিন্তু কোনাস অ্যাটেরিসাস নাই। কোনাস অ্যাটেরিসাস বলতে বোঝায় কোন আকৃতি, কোন আকৃতি, কোন আকৃতি মানে এটা ওই কোন, এটা উপরের দিকে। হ্যাঁ, উপরের দিকে দুই মাছে না কিন্তু অন্য মাছে থাকে, অন্যদের থাকে, এটা বলছে। এই দেখো, এটা কি কোন হলো না? এই নারীটা কিছুটা কোণের মতো হলো না? কিন্তু এখানে কোণের মতো না হয়ে এদের লম্বা হয়ে আবার এদিকে কোণ তৈরি করেনি, কিন্তু ডাইরেক্ট শাখা প্রশাখা হয়ে গেছে। আর এটা কি কোণের মতো হলো না? এটা একটা কোণ না, এটা একটা কোণ। তো তাহলে এই কোণ না হয়ে বাল্বের মতো হয়েছে, কোন আকৃতির কোনো নালী তৈরি করেনি, তাই বলছে কোনাস অ্যাটেরিসাস নাই, কোন আকৃতির ধমনী নাই, তাই বলছে কোনাস অ্যাটেরিসাস নাই। তারপরে বলতে কি আছে? বালবাস অ্যাটেরিসাস, বাল্বের মতো। বুঝতে পেরেছো? তাহলে এটা সৃজনশীলের জন্য পড়বো, আশা করি বুঝলে তো বানাই লিখতে পারবো। ল্যাটিন শব্দ মানে অ্যাওটা বোঝাচ্ছে, ওটা ল্যাটিন হচ্ছে অ্যাটেরিসাস, ল্যাটিন ভাষা, ল্যাটিন ভাষায় ওটা অ্যাটেরিসাস, ওর সাথে একটা সাস যোগ হয়, ওটা ল্যাটিন ভাষায় হয়, ইংরেজিতে তা হয় না। বুঝা গেল কি? ভাষাগত কারণে নামগুলো এরকম হয়েছে। কঠিন কিছু নাই। আর দুইটা ক্লাসে আমরা রুই মাছ শেষ করব। হ্যাঁ, মানে লাস্টের ওই যেটা বালবাস অ্যাটেরিসাস, ওটা কি একটা ধমনী? হ্যাঁ, এই বালবাস অ্যাটেরিসাস এটা গোটাটাই ধমনী, কিন্তু ধমনীর গোড়াতে একটা মানে হার্ট মেইনলি কোন জায়গায়? ও, হার্ট হলো একটু মানে ওই দুইটা একটা আমরা ভেন্ট্রিকুলার হার্ট, এইগুলো হচ্ছে ধমনী, এটা হলো শিরা। এই শিরাটা বড় হয়ে গেছে, হার্ট মূলত এই দুইটাই হার্ট। ভেনোসাস মানে ভেন, ওটা ল্যাটিন শব্দ ভেনোসাস। বুঝা গেল? হ্যাঁ। আচ্ছা।